হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল টক শো হার্ড টক। সাথে আছেন আমাদের বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু। আপনাকে আমাদের এই টক শোতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ রাজু ভাই এবং ভার্চুয়াল জার্নাল বিডিকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সরাসরি ভূমিকা না দিয়ে আলোচনায় শুরু চলে যাই। সেটা হচ্ছে গতকালকে 32তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত। এই সমাবেশ এবং মিছিল আমি কভার করতে পারি না আনফরচুনেটলি, কিন্তু সার্থক এবং সফল হয়েছে। এইটাকে একপাশে রেখে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। আপনার বাংলাদেশের বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতির দায়িত্ব পালন করছে। রাজনীতির শ্রমিকদের, কৃষকদের, মেহনতি মানুষের রাজনীতিতে আসার আপনার শুরুর গল্পটা একটু শুনতে পাচ্ছি। শুরু থেকে শুরু। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে এক সময় ঢাকা শহরে যখন মফস্বল থেকে ঢাকায় আসি, আসার পরে ওরকম কোনো পুঁজিপাটা ছিল না। সামান্য পুঁজি নিয়ে আমি ঢাকার শহরে হকারি শুরু করি। আমার বাড়ি মাদারীপুর শিবচর। ওইখান থেকে ঢাকা আসার পরে কর্মের খুঁজে কর্ম ওইভাবে না পাওয়ার পরে তখন আমি সামান্য পুঁজি নিয়ে মূলত ফুটপাতে হকারি শুরু করি। আর তখন হকারদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, একদিকে আমি 90 থেকে শুরু করি। তো 90-তে যখন রাজনৈতিক মাঠে আছি তখন দেখি যে মানুষের উপরে যে নিপীড়ন, বিশেষ করে হকার শ্রমিক, রিক্সা শ্রমিক, তাদের উপরে একদিকে লাইনম্যান, পুলিশ, এলাকার মাস্তান, এই যে নির্যাতন, নিপীড়ন, এটা আমার কাছে ধাক্কা মারে। তখন থেকে আমি চিন্তা করে আসলে এদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়। এদের অনেক সংগঠন আছে, তারপরেও আমি মনে করি যে তাদেরকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে হয়তো এক সময় এই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা যাবে। সেই চিন্তা থেকে আমি 1994 সালের 7ই এপ্রিল বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করি। 1994 সালের 7ই এপ্রিল। সেই হিসাবে গত 7 তারিখে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির 32 বছর হলো। তো সেখান থেকে আমরা তখন হকার উচ্ছেদ, রিক্সা উচ্ছেদীরা আমাদের এটা এক ধরনের আস্তে আস্তে এই সংগঠনটা রাজনৈতিক রূপ নেয়। যে আমরা বাংলাদেশের যে কোনো অন্যায়, নির্যাতন, নিপীড়ন, হকার উচ্ছেদ, রিক্সা উচ্ছেদ, বস্তি উচ্ছেদ বা যে কোনো জায়গায় কোনো শ্রমিক সংগঠন উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হলে, কোনো শ্রমিক বেতন না পাইলে, কোনো কোথাও এমনকি গৃহিণী শ্রমিক যারা বাসা বাড়িতে কাজ করে তাদের পক্ষেও আমরা সকল রাজনৈতিক লড়াই সংগ্রামের সাথে যুক্ত হয়েছি। একই সাথে ন্যাশনাল রাজনীতি যেটা, তার সাথে আমরা জাতীয়ভাবে যুক্ত হয়েছি। পাশাপাশি গণসংহতি আন্দোলনের সাথে কিভাবে যুক্ত হলেন সেটা আমরা বলতেছি। আমি যেখানে আমাদের দেশে মূলত এই গণসংহতি আন্দোলন 2002 সালে প্রতিষ্ঠা হয়, তার আগে আমি হকার সমিতি, এই বহুমুখী শ্রমজীবী হকার সমিতি সহ আমরা তখন কাজ করছিলাম গণতান্ত্রিক বিপ্লবী জোট নামে একটি সংগঠন ছিল। গণতান্ত্রিক বিপ্লবী জোট নামে একটি সংগঠন ছিল, যে এই সংগঠনের নেতা ছিলেন বদরুদ্দিন ওমর, বিশিষ্ট লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী। বদরুদ্দিন ওমর সাহেব ছিলেন ওই পার্টির দায়িত্বে। ওইখানে আমরা মূলত 94 সাল থেকে রাজনৈতিকভাবে যুক্ত হই এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটে আমি ঢাকা মহানগরের সদস্য ছিলাম, কমিটিতে ছিলাম। এরপর থেকে আমরা 2000 সালে আমরা ওইখান থেকে বের হয়ে আসি। এসে আরও তরুণরা অনেকে মিলে, যেমন বাংলাদেশ ছাত্র ফেডারেশন একটা অংশ, বহুমুখী শ্রমজীবী সমিতি, তারপরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, আমরা এই 3টি সংগঠনের কেউ বের হয়ে চিন্তা করে নতুন কিছু করা দরকার। তখন আমরা 2002 সালে আগে 2000 সালে আমরা বের হওয়ার পরে তখন থেকে আমরা বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতি, ঢাকা পুস্তক বাজার শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন, এই 3টি সংগঠন আমরা এক ব্যানারে, 3টে সংগঠনের নাম একটি ব্যানারে আমরা আস্তে আস্তে কাজ করা শুরু করি এবং আমরা আমাদের বন্ধু খুঁজতে থাকি। বন্ধু খুঁজতে খুঁজতে বিভিন্ন পাঠচক্র,
এই যে যে সভা সেমিনারের যে সমস্ত গ্রুপ আছে তাদেরও 6টি সংগঠন, এর মধ্যে সূচনা অধ্যয়ন কেন্দ্র ছিল, যেটার আমি সবার নাম না বলি, এরকম অনেকে ছিল যাদের মিলে তাদের আবার ইউনিভার্সিটি ভিত্তিক কিছু সংগঠন ছিল পাঠ্যক্রম, তারা 6টা সংগঠন। এই 6 সংগঠন আর শ্রমজীবী সমিতি, প্রস্তুত বাজার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ফেডারেশন, ছাত্র ফেডারেশন, এই 3টে সংগঠন মিলে আমরা সাম্রাজ্যবাদ বিরোধী 9টি সংগঠনের ব্যানারে কাজ করা শুরু করি। এটা 2002 পর্যন্ত আমরা এভাবে কাজ করছি। এর মধ্যে এই সাম্রাজ্যবাদ বিরোধী 9 সংগঠনই আমরা থেমে থাকি। এই সাম্রাজ্যবাদ বিরোধী 9 সংগঠন আবার আমরা যদি রাজনৈতিক দলের সাথে মত বিনিময় সভা শুরু করি, তখন অনেক বর্ষিয়া নেতা টিপু বিশ্বাস তাদের দল, মোস্তফা মিশু তার দল, মাহবুব হকের দল, বাম গণনা, এরকম আরো 3টি সংগঠনের সাথে আমরা 4 বাম দল গঠন করি। এর সাথে শ্রমজীবী সমিতির বড় ভূমিকা ছিল। 4 বাম দলের কিছুদিন পরে আবার আরেকটা সংগঠন আসার পরে 5 বাম দল। এইভাবে আমরা কাজ করতে করতে 2002 সালে এসে গণসংহতি আন্দোলন আমরা প্রতিষ্ঠা করি। এবং গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠা করি তখন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি, একসময় সভাপতি ছিলেন সাবেক সভাপতি জুনায়েদ সাকি, তখন ওটা সমন্বয়ক হন। আমরা আরো 6 জন সমন্বয়ক গড়ি। প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির পরে আরো 6 জন আমরা সমন্বয়ক থেকে গণসংহতি আন্দোলন নামে এই সংগঠন প্রতিষ্ঠা করি। এরপরে আমরা ওইখানে থেকে থাকি নাই, গণসংহতি আন্দোলন সংগঠন হিসেবে করার পরেও আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা আস্তে আস্তে মত বিনিময় করতে থাকি, কিভাবে এই আমাদের মতের সাথে যাদের মত মিলে বা অন্যদের সাথে আমাদের মত মিলে এইখানে অনেক কিছু আমরা ছাড় দেওয়া হলো, কিভাবে ঐক্যটা রক্ষা করা যায়, কিভাবে আরো বৃহত্তম শক্তি অর্জন করা যায়। তার জন্য আমরা দীর্ঘ আলোচনার পরে অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব ছিলেন আমাদের, জানেন গণসংহতি আন্দোলনের যে সাধারণ সম্পাদক ছিলেন, নির্বাহী সমন্বয়কারী, এই আব্দুল সালাম ভাই আজকে গণসংহতি আন্দোলনের যিনি ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক হয়েছেন, এই দেওয়ান আব্দুল রশিদ নীলু ভাই, এরকম আরো অনেকেই ছিলেন। তারা ছিলেন গণতান্ত্রিক মজদুর পার্টি নামে একটি সংগঠন। এই মজদুর পার্টি সহ তারা 10 সালে এসে আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে, আমরা দীর্ঘ মত বিনিময়ের পরে আমরা 10 সালে এসে আবার গণসংহতি আন্দোলন একটা রূপ দিই, ঐক্যবদ্ধ হয়ে তারপরে আমরা একটা পার্টি হিসেবে ঘোষণা দিই। এই যে পার্টি হিসেবে ঘোষণা দেওয়া, এই পর্যন্ত যা কিছু এর ভিতরে বঙ্গবন্ধু শ্রমজীবী সমিতির মোটামুটি একটা অনেক ভূমিকা ছিল, নিঃসন্দেহে অনেক বড় ভূমিকা ছিল। আর শ্রমজীবী সমিতি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামেই তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। এখানে 98 সালে ঢাকা, যেটা এখানে ওসমানী উদ্যানের 11,000 গাছ রক্ষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন আপনার মুক্তিযুদ্ধের অন্যতম নেতা 7 নম্বর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নজরুল সাহেব। তার নেতৃত্বে আমরা গাছ রক্ষা আন্দোলন করছি। এরপরে আবার ওইখানে সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও এটার আহ্বায়ক ছিলেন গাছ রক্ষা আন্দোলনের, ওইটা করলাম, ওই আন্দোলনের সাথে আমরা যুক্ত থাকছি। সুন্দরবন রক্ষা, হ্যাঁ, সুন্দরবন রক্ষার আন্দোলনের সাথে আমরা যুক্ত থাকছি সবসময়। এবং ওই সময় থেকে বাংলাদেশের যে কোটি লং মার্চ হয়েছে, তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, আলী মোহাম্মদ ভাই, তারা ছিলেন মহিউদ্দিন সাহেব, এই প্রতিটি লং মার্চেই শ্রমজীবী সমিতির ভালো ভূমিকা ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি আমরা এই আপনার বস্তি, ঢাকা শহরে যে বিএনপি বস্তি হচ্ছে, তারপরে গোলাপবাগ বস্তি আন্দোলন, এদিকে কল্যাণপুরে একটা বস্তি ছিল, নীলক্ষেতের এখানে বাবুপুরা বস্তি, এই প্রতিটা বস্তি আন্দোলনের সাথে শ্রমজীবী সমিতি যুক্ত ছিল। এক কথায় মানুষের প্রয়োজন, মানুষের বিপক্ষে রাষ্ট্র হামলা করতেছে বা রাষ্ট্র মানুষের বিপক্ষে সিদ্ধান্ত নিতেছে, এইটা আমরা যদি যখন মনে করছি তখনই আমরা রাজপথে নেমে আসছি, সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করছি, মানুষের পক্ষে আন্দোলন সংগ্রাম করছি। আচ্ছা, এইভাবে আপনার রাজনীতির শুরুটা হয়। এখন বর্তমানে গণসংহতি আন্দোলনের দায়িত্ব আছে,
আমি ওটাকেও এক পাশে রেখে গতকাল যে সমাবেশ ছিল সেটার সাথে একটু যোগ করি যে হকার উচ্ছেদ নয়, চাই বিকল্প কাজের ব্যবস্থা। সাথে সাথে ফ্যামিলি কার্ডের মতো রেশন কার্ড বা ফ্রি স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, এগুলোর আপনারা জোর দাবি করছেন। এটা গভর্নমেন্টের সাথে, বর্তমান বিএনপি সরকারের সাথে অ্যাড হয়ে এই দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, এই নিয়ে কি উদ্যোগ নিয়েছেন? আসলে এটা তো মূলত রাষ্ট্রের সাথে অ্যাড হয়ে বাস্তবায়ন করার বিষয় না। বিষয়টা হলো রাষ্ট্র, ফ্যামিলি কার্ড দিচ্ছে, বিষয়টা হলো যে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা জনগণের কাছে দায়বদ্ধ। রাষ্ট্রের যারা নাগরিক, যারা পূর্জাতন্ত্রের আইনে বাংলাদেশ চলে, অতএব পূর্জার যাহা চাহিদাপত্র সেটা রাষ্ট্র বিবেচনা করবেন, বাস্তবায়ন করবেন, এটাই রাষ্ট্রের দায়িত্ব। তাহলে কে কোন দল কে কি করতেছে এটার সাথে বড় কথা যে তারা সরকার, যখন যারা সরকার আসবে তার দায়িত্বটা। আমরা দাবি করছি যে ধরেন পূর্বে যে দাবি, ওই সময়ের দাবি বাস্তবায়ন না হওয়া আর বর্তমান সরকারের কাছে বাস্তবায়ন না হওয়ার মতো অনেক পার্থক্য। আমরা অবশ্যই আশাবাদী এবং আশা করি যে এখনকার যে সরকার, এই সরকার এটি বিবেচনা করে আমাদের এই দাবিটি মেনে নেবে এবং এটি বাস্তবায়ন করবে। কেননা আপনারা জানেন যে গত 24শে জুলাই যে আন্দোলন, এই জুলাই আন্দোলনে হকাররা, যদি আপনি পূর্বের ওই জুলাই আন্দোলনের ভিডিওটি দেখেন, নিউ মার্কেটের হকাররা কিভাবে তার যে ফুটপাতে হকারি করার যে চকি, এই চকিকে কিভাবে সে ঢাল হিসেবে ব্যবহার করছে। পুলিশের, যুবলীগের, ছাত্রলীগের যে হামলা, সেই ঢাল হিসেবে ব্যবহার করে কিভাবে আন্দোলন সংগ্রাম করছে এবং তাদের হামলাকে বিপক্ষ, মানে যুবলীগ ছাত্রলীগের হামলাকে প্রতিরোধ করে দাঁড়াচ্ছে, ওইখানে হকার মারা গেছে। এবং এই আন্দোলনে যারা শহীদ হচ্ছে তাদের ভিতরে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ, শ্রমিক। হ্যাঁ, শ্রমিক। সেইখানে আমাদের রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তিনি ফ্যামিলি কার্ড দেবেন, কৃষক কার্ড দেবেন। এটা আমরা স্বাগত জানি, যেটা তারা কথার কথা না বলে যাতে এটা বাস্তবায়ন দ্রুত করে, প্রতিটা পরিবার যাতে পায়, এখানে যাতে কোনো রকমই দলীয়করণ না হয়, এটা কি মনে হয়। পাশাপাশি অবশ্যই যে রেশনিং ব্যবস্থা, প্রত্যেকটা শ্রমজীবী পরিবারকে যদি রেশনিং আওতায় আনতে হয় আনে, তাহলে রেশনিং আওতায় আনলে আমি রাষ্ট্রের ভর্তুকি দিবে, আমি কম দামে পণ্য কিনে আনবো। টিসিবি কার্ড তো আছে, টিসিবি কার্ড এটা সব জায়গায় সব সম্ভব না, সবাই পায় না, এটা অনেক ঝামেলা হয়। রাস্তায় যদি দেখেন ট্র্যাকে দেখবেন মনে হয় মানুষের মিছিল, লম্বা লাইন, একটা ট্র্যাক আসলে মানুষ দৌড়াদৌড়ি করে ট্র্যাকের পিছিয়ে দৌড়ে পয়রা অনেক আহত হইতেছে। একটা মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, সে যদি পণ্য কিনে ততক্ষণে তার ওর চেয়ে বেশি টাকা সে রোজগার করতে পারতো। এটা কেন করবে? তো যদি রেশনিং ব্যবস্থা থাকে, নির্দিষ্ট সময় সে যখন খুশি তখন সে দোকানে যাবে, যে টাকা সে কিনে আনবে। এটা রাষ্ট্র ভর্তুকি দেওয়া হলে এটা অবশ্যই করা জরুরি। পাশাপাশি স্বাস্থ্য কার্ড, যদি মানুষ স্বাস্থ্য কার্ড ধরেন, আমি বলছি যে একজন শ্রমিক বা কর্মচারী সে যেই হোক, যদি সে তার কর্ম ঠিক মতো যেতে না পারে, তার কর্মস্থানে যদি সে পরিশ্রম করতে না পারে, কাজ করতে না পারে, তাহলে আমাদের জন্য রাষ্ট্রের জন্য লস, নিঃসন্দেহে। তাইলে একজন লোক, শ্রমজীবী মানুষ, সে যদি অসুস্থ বিছানায় পড়ে থাকে, তার কর্ম যদি বন্ধ থাকে, তাহলে আমাদের দেশের জন্য লস, তার পরিবারের জন্য লস, পুরা রাষ্ট্র সমাজের জন্য, সব জায়গায় আমরা লস। কেন? তাহলে যদি তাকে রাষ্ট্রের কাজের প্রয়োজনে উচিত আমার যতগুলো নাগরিক আছে তাদের প্রত্যেকটি কিভাবে সচ্ছল রাখা যায়। আমার যদি 18 কোটি 20 কোটি মানুষ থাকে, 40 কোটি হাত যাতে সবসময় কর্মর থাকে, তাহলে রাষ্ট্র অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। এখন যারা মূলত সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশের 7 কোটি 34 লক্ষ শ্রমিক, এটা হকার, রিক্সা চালক, কৃষক, সবাই শ্রমিকের মধ্যে পড়ে। এইখানে এই 7 কোটি 34 লক্ষ শ্রমিক যেখানে, তারা যদি মূল্যায়ন না পায়, তারা যদি সম্মান না পায়, কিভাবে সম্ভব? আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি যখন ক্ষমতা ছিলেন, আমার মনে আছে, তিনি একটা বক্তব্যতে বলছিলেন, আমি শ্রমিক, আমি প্রেসিডেন্ট হতে পারি, আমি বেতনভুক্ত কর্মচারী, অতএব আমি শ্রমিক, আমি শ্রম দিয়ে বেতন দিই। তাহলে বাংলাদেশে তার একজন রাষ্ট্রপতি যদি বলতে পারে আমি শ্রমিক, আমি বেতনভুক্ত কর্মচারী, তাহলে অবশ্যই তাদের সকলের বিবেচনা করা উচিত যে একদম মাঠে সর্বনিম্ন যে একজন শ্রমজীবী মানুষ শ্রমিক বেতনের বিনিময়
বিক্রি করে যে রুটি রুটির কারণে যে ঘাম ঝরায়, তার বেতনটাকে অবশ্যই মর্যাদা দেওয়া উচিত। সময় মতো বেতন, এবং কতটুকু বেতন হলে সে পরিবারটা বাঁচতে পারে, সে পরিবারটার খাদ্য খাওয়া দরকার, কাপড়ের দরকার, বাসস্থান দরকার, যা যা প্রয়োজন, তার ছেলে মেয়ে লেখাপড়া দরকার, এই চিকিৎসার এমন একটা পরিস্থিতি। প্রতিটা পরিবার যদি জিজ্ঞেস করি, তার ডেলি একদম শ্রমজীবী পরিবারের ডেলি 100 টাকা করে ওষুধ লাগে। কারণটা কি? তার কি হয়েছে? জ্বর আসছে, সে ফার্মেসিতে গেছে, 300 টাকার ওষুধ লিখে দিয়েছে। কারণ সে কখনো একজন রেজিস্টার্ড ডাক্তার, এমবিবিএস ডাক্তারের কাছে খুব কম শ্রমজীবী যায়, কারণ 500 টাকা 1000 টাকা ভিজিট সে দিতে চায় না। অথচ ফার্মেসিতে ঠিকই ওই ডাক্তার, ফার্মেসির যিনি ডাক্তার, সে কিন্তু অলরেডি 300-400 টাকা ওষুধ দিয়েছে। স্বাস্থ্য কার্ডটা এটা এই জন্য স্বাস্থ্য কার্ডটা অবশ্যই জরুরি, যাতে একজন বেশ ডাক্তারের কাছে সে কার্ডটা নিয়ে যাইতে পারে, সে অন্তত একটা ভালো ট্রিটমেন্ট পাইতে পারে। এই আইডিয়াটা প্রমাণে কর্তা মহলে যাবে আশা করি। আমি একটু সাথে অ্যাড করি, গতকালকে সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হলো, ওটার সাথে বাংলাদেশ কৃষক মজুর সংহতি এবং গার্মেন্টস শ্রমিক সংহতিও অ্যাড হয়েছে সাথে। এই যে একসাথে একাধিক সংগঠনগুলো অ্যাড হচ্ছে, হয়ে কিছু দাবি আদায়ের জন্য সামনে যাচ্ছে, এটাকে আর কি মনে করছেন যে দেশে প্রতিটা জেলা উপজেলায় এগুলো পৌঁছাবে আপনার সংগঠনগুলো? আমাদের তো বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ আছে, কৃষক মজুর সংহতির কাজ আছে, আমাদের গার্মেন্টের কাজ আছে, শ্রমদের সমিতি অনেকগুলো জেলায় কাজ আছে। প্রথম অবস্থা হলো যে যদি কোনো জেলায় আমাদের কারো কাজ নাও থাকে, দাবিটা কার? দাবিটা যেহেতু ওই কৃষকদের, শ্রমিকের, গার্মেন্টস শ্রমিক যে সে নির্দিষ্ট শুধু ঢাকাতে তার বাইরে, সে বাংলাদেশের বিভিন্ন জেলা, তার দাবিতে সে তার জেলায় দাঁড়াবে। সেইখানে শুধু সংগঠনের কাজ হলো সুস্থ পরামর্শ দেওয়া, যুক্তিগত দাবি তুলে ধরা, এবং সংগঠনের কাজ হলো কোন জায়গায় যে নক করলে, কোন দৌড়ে যে টোকা দিলে এইটা রাষ্ট্রের কানে যাবে, এটা হলো সংগঠনের কাজ। অবশ্যই কর্মীরা বা যে আমাদের সংগঠন করে না, বাংলাদেশের সমস্ত হকার আমার সংগঠন করে না, বাংলাদেশের সমস্ত কৃষক আমাদের সংগঠন করে না, কিন্তু বাংলাদেশের সমস্ত কৃষক আমার ভাই। কিন্তু এই আওতায় সমস্ত আওতায় তো নিয়ে আসা যেতে পারে, এটা আনা যেতে পারে, কিন্তু দীর্ঘদিনের আমাদের দেশের যে আসলে রাজনৈতিক, যখন যারা ক্ষমতায় আসে তখন তারা কিভাবে ওই একটা হকারদের এলাকা দখল করবে, তার মিছিল মিটিংয়ে লোক বাড়াবে, কিভাবে কৃষকদের দখল করবে, এটা তো আমাদের দেশে সবসময় হয়ে আসছে। তো যারা এই দখলদারিত্বের বাইরে থাকে, যারা মূলত ওইভাবে জ্বলায় না, কিন্তু সঠিককে সঠিক বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, আমরা বিশেষ করে ওই ধরনের লোকজনই বেশি আমাদের সংগঠনে আনার চেষ্টা করি। কেননা আমরা মনে করি যে আমাদের সংগঠনের একজন লিডার, নেতা, সেও যদি ভুল সিদ্ধান্ত নেয়, ভুল কথা বলে, যাতে তারা প্রতিবাদ করতে পারে, আমরা ওইটা কি চেষ্টা করি সবসময়। কৃষক মজুর শ্রমিক এক কাতারে আসবে আশা করছি। আমি শেষের দিকে আছি, আপনার সাথে একটু পিছনে, যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের 13তম জাতীয় সংসদে আপনি ঢাকা 3 আসন কেরানীগঞ্জে আসলে লড়েছেন এবং আনফরচুনেট হয়েছেনও। তো ফিডব্যাকটা কি পাইলেন? গণমানুষের কাতারে গেছেন, ডোর টু ডোর গেছেন? সেখানে প্রথম অবস্থা আমি ঢাকা 3 দক্ষিণ কেরানীগঞ্জের যারা সম্মানিত ভোটার এবং নাগরিক, তাদের প্রত্যেকের আপনাদের মাধ্যমে সালাম, শুভেচ্ছা। তারা অবশ্যই আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করছেন। তাদের কাছে আমরা যখন ডোর টু ডোর গেছি, তারা যেভাবে আমাদেরকে আপন করে নিয়েছে, যে না এতদিন পরে আমাদের লোক আসছে, এতদিন পরে আমাদের মনের মানুষ পাচ্ছি, এই কথাবার্তা যেভাবে তারা বলছে, তাতে মনে হয়েছিল নির্বাচনের সময় যে আমি বিপুল করে পাশ করব। এরকম একটা পরিবেশ মানুষ যেভাবে গ্রহণ করে, শ্রমজীবী মানুষ যারা, দিন মজুর যারা, নিম্ন মধ্যবিত্ত যারা, তারা মনে করে যেভাবে নির্বাচনের সময়, কিন্তু নির্বাচন, আমাদের দেশের নির্বাচন এখনো একটা বড় নির্বাচন, সবচেয়ে বড় যেটা এখন দেখতেছি আমরা, যে পেশি শক্তি আর অর্থ, যে দুটো আমরা কোনোটাই ব্যবহার করি না। এক হলো আমাদের অত অর্থ নাই, আমাদের পেশি শক্তিও নাই, আর ভবিষ্যতে যদি আমাদের পেশি শক্তি হয়ও, আমরা কখনো
পেশি শক্তি ব্যবহার করে নির্বাচন করার চেষ্টা করবো না। কারণ নির্বাচন হলো নাগরিকের অধিকার, সে ভোট কাকে দিবে না দিবে এটা তার ব্যাপার। কিন্তু ভোট এখানে আমরা হাল্লামাটি করলাম এটা বিষয় না। যে কটা ভোটই পেয়েছি, যে কজন ভোট দিয়েছে, আমি মনে করি ক্যান্টনমেন্টের সকল মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি নিজের কাছে নিজে সন্তুষ্ট যে যা ভোট পাইছি এটা অনেক। এটা কি আগামী নির্বাচনে আপনি আশা রাখছেন যে ওখানে এখন ওই সাধারণ জনগণের হয়ে কাজ করছেন শ্রমিকদের নিয়ে, এই 4 বছরে আরেকটু নার্সিং করে আগামী নির্বাচনে কি আগামীতে তো অবশ্যই হচ্ছে, এটা অনেক ভালো হবে আগামীতে। কেননা আপনার কনফিডেন্ট আছে? কেননা যে আমরা তো ধরেন আমাদের যে দল, সেই গণসংহতি আন্দোলন থেকে এর আগে নির্বাচন করছে 3 জন, তার আগে মেয়র নির্বাচন করছে প্রধান সমন্বয়কারী। এই প্রথম আমরা আমাদের পার্টির মার্কানি রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমাদের গণসংহতি আন্দোলনের যে দলীয় প্রতীক মাথাল, এই মাথাল নিয়ে আমরা প্রথম মাঠে নির্বাচন করছি। তাহলে এই মাথালটা অনেকে ভুলে গেছিল, এটা কৃষক শ্রমিকের মাথাল মুকুট আমরা মনে করি। এই মাথাল প্রতীকটা কৃষক শ্রমিকের যে কত ভালোবাসার জিনিস, এটা তো আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই সময় একটা প্রতীক আনছি, যে প্রতীকটা বর্তমান যারা নতুন প্রজন্ম তারা অনেকে চেনে না, পুরাতনরা চেনে। এটা এবার আমাদের নির্বাচনে আমরা মনে করি অনেক মানুষের কাছে আমরা চেনাতে পারছি, পরিচিত হইতে পারছি, এবং আমরা যে এই দল করি এটাই যে আমাদের প্রতীক, এটা মানুষ জানতে পারছে। আগামীতে অবশ্যই আমাদের আর অনেক ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আমি মনে করি। আমি শেষের দিকে আছি, লাস্ট একটা প্রশ্ন করে শেষ করবো যে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে সাজাচ্ছেন, কোথায় নিয়ে যাবেন আপনার সংগঠনটাকে? আমরা আমাদের সংগঠন এবং সকল জায়গায় আমরা মনে করি বাংলাদেশের যে হকার বা শ্রমজীবী সংগঠন, আমাদের সংগঠন আমরা বহুমুখী শ্রমজীবী হকার সমিতি। বহুমুখী বলতে সকল ধরনের শ্রমজীবী মানুষকে নিয়ে আমরা কাজ করছি। এখানে দোকান কর্মচারী, ফুটপাতে হকার, ভ্রাম্যমাণ হকার, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা চালক, লোড আনলোড, সকল, শুধু হকার না, সকল শ্রমজীবীদের নিয়ে আমরা কাজ করতেছি। সেইখানে অবশ্যই আমি আশাবাদী আগামীতে অনেক ভালো কাজ করবো, ভালো করতে পারবো। এইখানে কি সরকারের কোনো গভর্নমেন্টের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা নেওয়ার আছে কিনা, স্কোপ আছে কিনা? না, গভর্নমেন্ট যদি মনে করে যে আপনারা যেহেতু চাচ্ছেন যে হকার উচ্ছেদ নয়, চাই বিকল্প কাজের ব্যবস্থা, শুধু বিকল্প না, এখানে আমি একটু নোট করছিলাম যে বলা যায় যে একটা হকার্স মার্কেট আলাদা জায়গায় না, এখানে আমাদের এখানে কি আছে, ঢাকা শহরে হকার্স মার্কেট হয়েছিল। এই হকার্স মার্কেট যেখানেই হয় সেটা হকারদের থাকে না, তখন ওইখানে পেশি শক্তি ব্যবহার করে যখন যারা ক্ষমতা আসে তারা সেটাকে অর্থ, শক্তি সবকিছুতে দখল নিয়ে নেয়। হকার যারা ফুটপাতে হকারি করে তারা খুব অল্প পুঁজির মালিক এবং তাদের গায়ে গতরের শক্তি অনেক কম থাকে। এইখানে মূলত হকার নামে যে সমস্ত মার্কেট হয়েছে, সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় মার্কেট হয়েছে আমাদের দাবিতে, কিন্তু আমরা দেখছি সেখানে সবই যারা কোটি কোটি টাকার মালিক তারাই ওটি দখল করেছে, তারাই করছে। গুলিস্তানে একটা মার্কেট হওয়া ছিল সম্পূর্ণ হকারদের নামে হওয়ার কথা ছিল, হকারদের দখলটা নাই। আমরা রাষ্ট্রকে বারবার বলছি যারা মূলত ফুটপাতে হকারি করে। হ্যাঁ, এরকম আছে ফুটপাতের দোকান যে মার্কেটে তার 3-4টা দোকান আছে, ফুটপাত সে 4টা দোকান নিয়ে রাখছে ক্ষমতার গায়ের জোরে শক্তিতে। তাই আমরা বলছি যে যারা মূলত ফুটপাতের হকার, যারা নিজেরা হকারি করেন, তাদের প্রত্যেকের নাম তালিকা ঠিক করে তাদেরকে হকার্স কার্ড দেওয়া, ডাটাবেস করে তাদেরকে যদি হকার্স কার্ড দেয়, রেজিস্ট্রেশন ভুক্ত হয়, তাহলে আমি বলতে পারতেছি আমাদের ঢাকা শহরে এখনই আমরা বলি ঢাকা শহরে এখন 40 লক্ষ হকার। তো 40 লক্ষ হকার যদি ঢাকা শহরে আমরা বলতেছি, এটা আমাদের হিসাবে সরকার তারা কম বলুক বেশি বলুক, যদি এই একটা ডাটাবেস তৈরি করা হয় তাহলে সঠিক হিসাবটা চলে আসে। পাশাপাশি ওইখানে ডাটাবেজের মধ্যে তার প্রতি মাসে ইনকাম কত, সে কি করে, তার গ্রামে কি আছে না আছে, সমস্ত তথ্য যদি চলে আসে, তাহলে কে ফুটপাতে হকারি করবে কি করবে না এটাও সিদ্ধান্ত নেওয়া যায়। এবং এখান থেকে গভর্নমেন্ট একটু রাজস্ব পাইবে, সেইখান থেকে গভর্নমেন্ট অবশ্যই যারা রেজিস্টার থাকবে, যারা হকার্স ওইখানে কার্ডধারী থাকবে,
তাদের সরকারি করবে, প্রতি মাসে তারা সরকারি কোষাগারে নির্দিষ্ট একটা টাকা দেবে। তো যেটা হকার্স এখন লাইন আপনার রাস্তায় গভর্নমেন্টের কাছে পুলিশ নেয়, চাঁদা বস্তা নেয়, লাইনম্যানরা নেয়, তার চেয়ে অনেক কম টাকা যদি কোষাগার দেওয়া হয়, তাও দেখা যাবে প্রতি মাসে 20 কোটি টাকা আসছে। কারণ প্রতিদিন একটা ফুটপাতে হকারে 300-400 টাকাও খরচ হয়, 500 টাকা খরচ হয়। তো সেটা বন্ধ করতে পারলে কোষাগারে অন্তত অনেক টাকা আসবে মনে হয়। মানে উইদাউট স্ক্রিপ্ট তারপরে যতটুকু আপনার সাথে আলোচনা করলাম, এটা আমার মনে হয় যতদূর করা গেল আমার জন্য কিছুটা জানা হলো, এবং দর্শকদের জন্য যে বাংলাদেশের শ্রমজীবী বহুমুখী শ্রমজীবী ও হকের সমিতি আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন, সাথে সাথে গণসংহতি আন্দোলনের তো আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, এবং পরবর্তীতে আমরা থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ এবং ভার্চুয়াল জার্নাল ভিডিকেও ধন্যবাদ। ভালো থাকবেন।